হাজির হয়ে গেলাম তোমাদের জন্য একদম নতুন একটি ড্রামার গল্প নিয়ে। ড্রামাটির নাম হলো প্রেজেন্ট ইজ প্রেজেন্ট। আজকের গল্পটি যেমনই রোম্যান্টিক তেমনই থ্রিলারে ভরপুর। আমার কাছে ড্রামাটি খুবই ভালো লেগেছে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। গল্পের শুরু হয় 2025 সালে। জিকি ইউয়ান শিয়ার কবরের সামনে দাঁড়িয়েছিল। এরপর ও এক ঘরে যায় যেখানে একটি ফোন রাখা ছিল। জিকি বলে, আমি যেভাবেই হোক তোমার ভাগ্যটা পরিবর্তন করে ছাড়বই। এর সাথে কাহিনী আসে বর্তমানে 2024 সালে। জিকি হিরোর মতো একবারে এন্ট্রি নেয়। ও হলো অ্যামিও কমিউনিকেশন টেকনোলজি কোম্পানির চেয়ারম্যান। আর হ্যাঁ, ও একটা প্লে বয়, সবার সাথেই ফ্লার্ট করে বেড়ায়। এই রাত 2:30 বাজে ও ওর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট শিয়াকে কল করে এখানে আসতে বলে। এই কাজ করতে শিয়ার একদমই ভালো লাগে না, তবে টাকার জন্য করতে হচ্ছে। এখানে মিস্টার লি নামের এক লোক ওকে চ্যালেঞ্জ করে, যেই হেরে যাবে তাকে এই সব ড্রিঙ্ক করতে হবে। জিকি হেরে যায়, যার ফলে ও ড্রিঙ্ক করতেই যাচ্ছিল। তখনই এখানে শিয়া চলে আসে। ও বলে, তোমার বদলে আমি ড্রিঙ্ক করে নিচ্ছি। ওকে দেখেই মিস্টার লি ওর সাথে ফ্লার্ট করতে থাকে। তুমি কেন করবে, তোমার জায়গায় আমি করছি। এসব বলে ও শিয়ার ক্লোজ হচ্ছিল। জিকি ওর হাতটা ধরে ওকে ওয়াশরুমে নিয়ে যায়। আয়, আমি তোকে খাওয়াচ্ছি। এর মাঝে মিস্টার লি বেহুশ হয়ে যায়। তবে ও এমন নাটক করে যেন ও মিস্টার লিকে জোর করে ড্রিঙ্ক করাচ্ছে। আরও কাউকে মেসেজ করে এখানের সিকিউরিটি রুমে যেতে বলে। মেয়েটি সেখানে গিয়ে এখানের সিসিটিভি ফুটেজ ওর পেন ড্রাইভে নিয়ে নেয়। জিকি এখনও দরজা খুলছিল না, তাই ও লক ভাঙতেই যাচ্ছিল। আর তখনই জিকি দরজা খুলে ফেলে, যার ফলে শিয়া গিয়ে ওর কোলে পড়ে। ওকে কাছে দেখে তো জিকি খুশি হয়ে যায়। শিয়া ওর গায়ে ড্রিঙ্ক ছুঁড়ে মারে আর ওকে মাতাল হওয়ার নাটক করতে বলে। এরপর ওকে বাড়ি নিয়ে আসে। জিকির আরেক অ্যাসিস্ট্যান্ট হলো লিন। শিয়া লিনকে চলে যেতে বলে, আর আগামীকাল জিকিকে অফিসে নেয়ার জন্য ও আজ এখানেই থেকে যায়। আমরা জানতে পারি জিকি সবার সামনে উগ্র আর প্লে বয় হওয়ার নাটক করছিল। আসলে তো ও কোনো এক সিরিয়াস কাজে লেগেছিল। নিং নামের ওই মেয়েটা জিকির জন্যই কাজ করে। ক্লাবের সিসিটিভি ফুটেজ ও জিকির কাছে পাঠায়। ও দেখে ওর অ্যাসিস্ট্যান্ট লিন ওর ড্রিঙ্কে ড্রাগ মিলিয়েছিল। ওদিকে দেখি অ্যাসিস্ট্যান্ট লিন মিস্টার জাও নামের কোম্পানির এক শেয়ার হোল্ডারের সাথে মিলেছিল। ও বলে, আমাদের প্ল্যান নষ্ট হয়ে গেছে। জিকি ওই ড্রিঙ্ক খাওয়ার আগেই শিয়া সেখানে চলে এসেছে। আসলে কিছুদিন পর কোম্পানিতে বোর্ড মিটিং হতে চলেছে। জাও চাচ্ছিল বারে কোনো হাঙ্গামা করে জিকিকে জেলে পাঠাতে, যেন জিকি মিটিংয়ে আসতে না পারে আর উনি কোম্পানির চেয়ারম্যান হতে পারে। জাও লিনকে বলে, শিয়া আমাদের কাজে বাধা দিচ্ছে, তাই ওকে রাস্তা থেকে সরিয়ে দাও। এখানে জিকি লুকিয়ে লুকিয়ে শিয়াকে দেখছিল। ওর কাছে আমরা শিয়ার স্কুলের নেম ট্যাগ দেখতে পাই। আসলে ও শিয়াকে পছন্দ করে। সকালে শিয়া জিকিকে জাগাতে আসে। জিকি হঠাৎ করেই দরজা খুললে শিয়া গিয়ে ওর কোলে পড়ে যায়। রেডি হওয়ার পর জিকি ওকে নিজের গাড়ির চাবি দেয় ড্রাইভ করে অফিসে নেয়ার জন্য। ওর দামি গাড়িতে যদি কিছু হয়, এজন্য শিয়া নিজের গাড়ি করেই ওকে অফিসে নিয়ে আসে। জিকি উল্টা পাল্টা হাঁটছিল, তাই শিয়া লিনকে ওর গাড়িটা পার্ক করতে বলে ওর পিছু যায়। এ সময় অফিসে নতুন এক মেয়েকে দেখে জিকি ওর সাথেও ফ্লার্ট করতে থাকে। মেয়েটা তো খুশি হয়ে যায়। শিয়া বলে, বোন, খুশি হয়ে লাভ নেই। 2 বছর আগে আমি যখন এই অফিসে এসেছিলাম, এই সেম লাইনগুলো আমাকেও বলেছিল। এসব শুনে মেয়েটার মনটাই ভেঙে যায়। শিয়া ওর কাছে আসে কিছু পেপারে সাইন করানোর জন্য। ও জিকিকে বলে, তুমি যে সকল বারে যাও সেখানে তোমাকে কে যেতে বলে? আমি খেয়াল করে দেখলাম অন্যান্য বারের তুলনায় সেখানে সব কিছুর দাম অনেক বেশি। এ সময় লিন আসাতে ও পেপারগুলোতে সাইন করে শিয়াকে চলে যেতে বলে। আজকে হাফ দিনের ছুটি নিয়ে ও অফিস থেকে বের হয়ে যায়। এ সময় জিকি জানতে পারে শিয়া ব্লাইন্ড ডেটে যাচ্ছে।
এটা শুনে ও জলদি শিয়ার গাড়িতে এসে বসে পড়ে। তুমি আমাকে অফিসে নিয়ে এসেছ, এখন বাড়ি নিয়ে যাওয়ার দায়িত্ব তোমারই, এটা বলে ও গাড়ি চালাতে থাকে। এ সময় ও খেয়াল করে গাড়ির ব্রেক নষ্ট হয়ে গেছে। ওরা দুজনই খুবই ঘাবড়ে যায়। কোনো খালি রাস্তায় গাড়িটা থামানোর চেষ্টা করে, তবে সামনে থেকে রাস্তা বন্ধ থাকায় ওদের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। জিকি ওকে বাঁচাতে ওর সামনে চলে আসে। হ্যাঁ, গাড়িতে সমস্যা হয়েছে, তবে ওদের তেমন কিছু হয়নি। জিকি ওর বেস্ট ফ্রেন্ড সিংকে কল করে। সিং একজন ডাক্তার আর খুবই লাজুক একটা ছেলে। এরপর শিয়ার চেক আপ করে ওরা শিয়াকে বাড়ি এগিয়ে দেয়। জিকি বলে, আমার মনে হচ্ছে শিয়া বারের ফ্রডের ব্যাপারে জেনে গেছে, এজন্য মিস্টার জাও শিয়াকে টার্গেট করেছে। সিং বলে, উনি এটা করতে পারে না। তোমার বাবার উইল মোতাবেক কোম্পানির 54% শেয়ার তোমার নামে। তোমার যদি কিছু হয়ে যায় সকল শেয়ার চ্যারিটিতে চলে যাবে। মিস্টার জাও এত বড় বোকামি করবে না। জিকি বলে, আমি বাই চান্স শিয়ার গাড়িতে চলে গিয়েছিলাম, এটা তো জাও জানতো না। শিয়া যদি আমার সাথেই থাকে ওর জীবনটা এভাবেই ঝুঁকিতে পড়বে। অ্যাক্সিডেন্টের কারণে ওর ফোনটা নষ্ট হয়ে গেছে, তাই ও একটা পুরনো ফোন বের করে। আর এই একই রকম ফোন আমরা ফিউচার জিকির কাছে দেখেছিলাম। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর প্রতিবেশী আঙ্কেল হ্যাং ওকে এই ফোনটা দিয়ে বলেছিল এটার খেয়াল রাখতে। শিয়া বলে, জানি না আঙ্কেল হ্যাং আর ওনার ছেলে এখন কোথায় আছে। পরদিন ও দেখে জিকি ওকে চাকরি থেকে বের করে দিয়েছে। ও খুবই রেগে অফিসে আসে। তুমি এটা কেন করলে? জিকি আজেরা কথা বলতে থাকে। তোমাকে নিয়ে আমি খুবই বোর হয়ে গেছি, তুমি আমার কাজে বাধা দাও। তোমার জন্য কাল আমার অ্যাক্সিডেন্টও হতে যাচ্ছিল, তাই তোমাকে ফায়ার করেছি। আর ভর্তুকি হিসেবে ওকে টাকাও দেয়। শিয়ার টাকা লাগতো, তাই ও টাকাটা নিয়ে চলেই যাচ্ছিল। এর মাঝে ও বেহুশ হয়ে পড়ে যায়। ওকে জলদি হাসপাতালে নেওয়া হয়। আসলে স্ট্রেসের কারণে ও বেহুশ হয়ে গেছে। জিকি বলে, জাওকে ধরা পর্যন্ত তুমি যেভাবেই হোক বাহানা মেরে শিয়াকে হাসপাতালেই রাখো। এজন্য শিয়া যখন হুঁশে আসে সিং ওকে মিথ্যে বলে যে ওর ক্যান্সার হয়েছে। এটা জেনে তো বেচারি অনেক কাঁদতে থাকে। এ সময় ওই ফোনে ফিউচার জিকির কল আসে। জিকি বলে, তুমি শিয়া তাই না? শিয়া বলে, হ্যাঁ। জিকি বলে, তোমার ওখানে 3 মার্চ 2024 সাল চলছে তাই না? 31শে ডিসেম্বর 2024 সালে তুমি কোনোভাবেই লেকসাইড হোটেলে যাবে না, এতে তোমার জীবনের ঝুঁকি আছে। শিয়া ভাবে কেউ ওর সাথে ফাইজলামি করছে, তাই ও চিল্লিয়ে ফোনটা কেটে দেয়। রাতের বেলা জিকি এক পার্টিতে মজা করছিল। তখনই শিয়া ওর কাছে টাকা চাইতে আসে, কারণ ও যখন বেহুশ হয়েছিল কার্ডটা পড়ে গিয়েছিল। ও বলে, আমার ক্যান্সার হয়েছে, আমার টাকা লাগবে। তবে জিকি ওকে টাকা দেয় না। আসলে এখানে অ্যাসিস্ট্যান্ট লিন ছিল, তাই ও শিয়ার সাথে খুবই খারাপ আচরণ করছিল। আর বলে, তুমি যদি এই পুরো বোতলটা খেতে পারো তাহলেই টাকা দিব। শিয়া সেটা খেতে শুরু করে। অতীতের কাহিনী দেখানো হয়। জিকি আত্মহত্যা করার চেষ্টা করছিল। তখনই শিয়া ওর জন্য খাবার নিয়ে আসে, তাই জিকি টাব থেকে উঠে পড়ে। আর তখন থেকেই ও শিয়াকে পছন্দ করে। এরপর কোনোভাবে ওদের মাঝের যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। একদিন শিয়া যখন ওদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসে, জিকি ওকে দেখেই চিনে ফেলে আর ওকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে রেখে দেয়। ও নিজের নাম বলে, আমি হলাম ইউয়ান শিয়া। জিকি বলে, আমি জানি, এতদিন আমি তোমারই অপেক্ষা করেছি। তবে শিয়া ওকে চিনতে পারে না। বর্তমানে ও পুরোটা খাওয়ার পরও জিকি ওকে টাকা দিতে রাজি হয় না। শিয়া রেগে ওকে চড় মারে। আমি যদি অতীতে যেতে পারতাম, দোয়া করতাম যেন কখনোই তোমার মতো লোকের সাথে আমার দেখা না হয়। এটা বলে ও চলে যায়। জিকি খুবই কষ্ট পায়, তবে সবাইকে পার্টি এনজয় করতে বলে। আর ও একটা মেয়ে নিয়ে পার্টি থেকে বের হয়ে যায়। লিন মিস্টার জাওকে কল করে এখানের ঘটনা বলে। জাও ওকে জিকির পিছু করতে বলে। জিকি ওকে দেখে এবার রেগে ও লিনকে মারতে থাকে।
এ সময় লিন মিস্টার জাওয়ের সাথে কথা বলছিল। জিকি বলে, আপনি আমার পিছু লোক লাগিয়েছেন। জাও বুঝতে পারে জিকি সবই জানে। উনি বলে, বোর্ড মিটিংয়ের পর তোমাকে আর কেউই রক্ষা করতে পারবে না। তুমি হয়তো এটাই জানো না, তোমার বাবা অ্যাক্সিডেন্টের কারণে মরেনি। জিকি বলে, আমার বাবার মৃত্যুর পিছেও আপনি ছিলেন। যাও বলে, এটা জানতে চাইলে আগামীকাল তুমি ডিলিন ক্লাবে এসো। পরদিন সিং যখন হাসপাতালে আসে তখনই নিং এসে ওর পার্কিং জায়গায় নিজের বাইক রাখে। সিং কিছু বলতেই যাচ্ছিল, তবে নিং ওকে ধন্যবাদ বলে চলে যায়। ও তো অবাক। শিয়ার কাছে আবারও ফিউচার জিকির কল আসে। জিকি বলে, আসলে তুমি অসুস্থ না, আসল রিপোর্ট ডাক্তার সিংয়ের কাছে আছে। শিয়া ওর কথায় বিশ্বাস করছিল না, তাই জিকি ওকে আজ রাতের উইনিং লটারির নাম্বারটা বলে দেয়। ও ডিলিন ক্লাবের ব্যাপারে কিছু বলতেই যাচ্ছিল, এর মাঝে কলটা কেটে যায়। এরপর ও খবর লাগিয়ে জানতে পারে আসলেই ওর কিছুই হয়নি। ও তো খুবই রেগে যায়। সিং বলে, জিকি খুবই ভালো ছেলে, ও তোমার ভালোর জন্যই এসব করছে। তোমার উচিত হাসপাতালেই থাকা। তবে শিয়া ওর কথা মানে না। সিং জিকিকে জানায় শিয়া সত্যটা জেনে গেছে আর ও হাসপাতাল থেকে চলে গেছে। শিয়া ঘরে যাওয়ার আগে ওর প্রতিবেশী মিস শানের অন্থন দোকানে যায়। আসলে উনি ওর জন্য ব্লাইন্ড ডেট অ্যারেঞ্জ করেছিল। এ সময় ওর লটারির কথা মনে পড়ে, আরও ওই নাম্বারের টিকিটটা কিনে নেয়। জিকি যায় ডিলিন ক্লাবে। মিস্টার জাওয়ের লোকরা ওকে জোর করে এক কাগজে সাইন করতে, যেন ওর নামের সকল শেয়ার জাওয়ের নামে চলে যায়। ওদিকে শিয়া দেখে ও লটারি জিতে গেছে। ও তো খুবই খুশি হয়ে যায়। দিন ভাবতে থাকে, ওই লোক এটা কিভাবে জানলো। ওর মনে পড়ে লোকটি ওকে ডিলিন ক্লাবের ব্যাপারে কিছু বলতে চাচ্ছিল, তাই ও এখনই সেই ক্লাবে যায়। ও দেখে কিছু লোক জিকিকে জোর করে গাড়িতে তুলছে। এটা দেখে ও সেখানে গিয়ে লোকদের মুখে পেপার স্প্রে মেরে জিকিকে নিয়ে পালাতে থাকে। তবে গুন্ডারা ওদের ঘিরে ফেলে। তখনই এখানে নিং চলে আসে। ও বলে, আমি ওদের সামলে নিব, তোমরা যাও। তাই জিকি নিংয়ের বাইক নিয়ে চলে যায়। শিয়া ভাবতে থাকে, এটা কি সেই জিকি যাকে আমি চিনি? অন্যদিকে নিং বেচারি খুবই রেগেছিল। ও এক মেয়েকে ইমপ্রেস করতে আমার বাইকটা নিয়ে গেল। তখনই এখানে সিং আসে। ও বলে, জিকি আমাকে বলেছে তোমাকে পিক করতে। এখানে শিয়া আজবভাবে ওর দিকে তাকিয়েছিল। জিকি ওকে পুরো ঘটনা বলে, আমি সবার সামনে প্লে বয় আর অলস সাজার নাটক করছি, যেন মিস্টার জাওয়ের সত্যটা সবার সামনে আনতে পারি। আমি লুকিয়ে লুকিয়ে নিজের কাজ করে যাচ্ছি, তবে আমি বুঝতে পারিনি যাও এসবে তোমাকে জড়াবে। তাই আমি তোমাকে এসব থেকে দূরে রাখতে চেয়েছিলাম। এবার শিয়া বুঝতে পারে জিকি ওকে রক্ষা করার জন্যই ওকে চাকরি থেকে বের করে দিয়েছে আর ওকে হাসপাতালে রাখতে চেয়েছে। বোর্ড মিটিংয়ের দিন চলে আসে। জিকি এখনও মিটিংয়ে আসেনি। মিস্টার জাও সবাইকে বলে, ও তো খুবই বেপরোয়া, হয়তো সারা রাত পার্টি করেছে। উনি সবাইকে পেপারস দেখিয়ে বলে, জিকির কোম্পানিতে কোনো আগ্রহ নেই, তাই ও নিজের নামের শেয়ার আমার নামে করে দিয়েছে। প্রমাণ হিসেবে উনি ভিডিও ছাড়ে, কিন্তু এখানে ওই ভিডিও চালু হয় যেখানে দেখা যাচ্ছিল উনি কোম্পানিতে বসে কোম্পানির টাকা নিয়ে কিভাবে দুর্নীতি করেছে। তখনই এখানে জিকি, নিং আর শিয়া চলে আসে। জিকি ওনাদের বলে মিস্টার জাও ওকে জোর করে পেপারে সাইন করিয়েছে। ও জাওকে বের করে নিংকে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের হেড বানিয়ে দেয় আর শিয়াকে পিআর ডাইরেক্টর বানিয়ে দেয়। জাও এতে অনেক রেগে যায়। জিকি বলে, বাবার মৃত্যুর পর থেকে আমি আপনাকে সহ্য করছি। আমি জানি শেষবার বাবার সাথে আপনারই কথা হয়েছিল। জাও বলে, এতে কিছুই প্রমাণ হবে না। একদিন আমি তোমার থেকে এসব কিছু ছিনিয়ে নিব। সিকিউরিটি ওনাকে নিয়ে যায় পুলিশের কাছে দেওয়ার জন্য, কিন্তু একটু পরই ওরা জানতে পারে কেউ এসে জাওকে পালিয়ে নিয়ে গেছে। এর মানে জাওয়ের পেছনে পাওয়ারফুল কোনো লোক আছে। পরদিন শিয়া রিজাইন নিতে আসে। ও আর এখানে কাজ করতে চাচ্ছিল না।
জিকিও ওকে জোড়াজড়ি করে না, ওর ইচ্ছেটা মেনে নেয়। জিকি বলে, আমার আগের ব্যবহারের জন্য তুমি যত কষ্ট পেয়েছ এর জন্য সরি, আমাকে মাফ করে দিও। শিয়াও ওর সরিটা মেনে নেয়। ও বাড়ি গিয়ে দেখে মিস শান কোথাও যাচ্ছে। উনি বলে, তোমার ভাবির বাচ্চা হতে চলেছে, এটা বলে উনি চলে যায়। এ সময় ওর কাছে ফিউচার জিকির কল আসে। শিয়া বলে, তুমি আসলে কে? উইনিং লটারির ব্যাপারে তুমি কিভাবে জানলে? জিকি বলে, মিস শান তোমার সাথে কথা বলতে চাচ্ছে। উনি বলে, শিয়া তুমি এতদিন কোথায় ছিলে? আজ তোমার ভাতিজির 1 বছর হতে চলেছে, তাই আজ বাড়ি এসো। এটা শুনে ও পুরো অবাক। জিকি বলে, আমরা দুজন আলাদা টাইম লাইনে আছি, তুমি 2024 সালে আর আমি 2025-এ। তোমার কাছে যে ফোনটা আছে এটার মাধ্যমেই ডুয়াল স্পেস কানেক্ট করা যায়, তবে দিনে একবার দুপুর 12টার সময় শুধু 2 মিনিটের জন্যই কথা বলা যায়। তুমি যদি আমার কথায় বিশ্বাস করো, যা কিছুই হয়ে যাক আমিও কোম্পানি ছেড়ে কোথাও যেও না, জিকির আশেপাশেই থেকো। এর সাথেই কলটা কেটে যায়। এবার শিয়াও ওর কথায় বিশ্বাস করে নেয়। ও আবারও আমিও কোম্পানিতে ফিরে আসে। ওকে ফিরে আসতে দেখে জিকি খুশি হয়। শিয়া জিকির ইমেজ ভালো করার জন্য ইন্টারভিউ রাখে। ও এখন অফিসিয়ালি কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গেছে। আর ওর বাবা যে প্রজেক্টের উপর কাজ করছিল, কোয়ান্টাম কমিউনিকেশন, ও এখন সেটার উপর ফোকাস করছে। এরপর জিকি ওকে নিয়ে এক পেট শপে আসে। ও একটি তোতা পাখি দেখিয়ে বলে, এটা চেনা চেনা লাগছে না? শিয়া বলে, হ্যাঁ, এটার সাথে আপনার পার্সোনালিটি একদমই মিলে যাচ্ছে। আসলে তো ছোটবেলায় ওর কাছে ঠিক এরকম একটি পাখি ছিল, যেটা শিয়াকে ইউয়ান বলে ডাকত। জিকি ওকে সেই কথা মনে করানোর চেষ্টা করে, তবে শিয়া বুঝে না। এখান থেকে ও মিস শানের বলায় পেশান নামের এক ছেলের সাথে ডেটে যায়। পেশান বলে, আমিও আমিও কোম্পানিতেই কাজ করি। দূর থেকে ওদের একসাথে দেখে জিকি খুবই জেলাস হচ্ছিল। শিয়া ওকে না করতেই যাচ্ছিল। পেশান বলে, আমিও অন্য একজনকে পছন্দ করি, তবে বাবা মায়ের জোড়াজড়িতে এখানে আসতে হয়েছে। বর্তমানে যা হচ্ছিল ফিউচারে জিকির মেমোরিতে এ সব কিছু যুক্ত হচ্ছিল। শিয়া ওর কথায় বিশ্বাস করেছে, মানে ও চেষ্টা করলে শিয়াকে বাঁচাতে পারবে। ও অনেক খুশি হয়। কাহিনী আবারও বর্তমানে আসে। এখানে শিলিন আসে। 2 বছর পর ও ইউরোপ থেকে ফিরল। আসলে শিলিন হলো জিকির বাবার বন্ধু মিস্টার কুনের মেয়ে। ছোটবেলা থেকেই শিলিন ওকে পছন্দ করে। জিকি আগেও ওকে না করেছে, আর এখনও ওর থেকে দূরে সরে যায়। ও বলে, আমার উপর সময় নষ্ট করো না। শিলিন বলে, যতদিন না পর্যন্ত তোমার লাইফ পার্টনার হচ্ছে আমি হার মানব না। জিকি হেসে বলে, সেটা তো অলরেডি আমি খুঁজে নিয়েছি। তখনই শিয়া এসে ওর গার্লফ্রেন্ড হওয়ার নাটক করে। জিকি খুশি হয়ে যায়। ও তো সত্যি শিয়াকে গার্লফ্রেন্ড বানাতে চেয়েছিল। শিলিন ওদের কথায় বিশ্বাস করে না, তাই ওর ওয়েলকাম পার্টিতে ওদের আসতে বলে। জিকিও সেখানে যেতে রাজি হয়ে যায়। যাওয়ার সময় শিয়া বলে, মামলা সামলানোর জন্য আমি যে অ্যাক্ট্রেস ভাড়া করেছিলাম শেষ সময় ও আসতে পারেনি, তাই আমাকেই আসতে হলো। ও শিলিনের প্রোফাইল চেক করে জানতে পারে শিলিন খুবই জিনিয়াস একজন ভায়োলিনিস্ট। এর সাথে ও হিল ক্যাপিটাল কোম্পানির মালিক মিস্টার কুনের একমাত্র মেয়ে। জিকি ওই পার্টিতে যেতে চাচ্ছিল মিস্টার কুনের সাথে কথা বলতে, যেন মিস্টার কুন ওদের কোম্পানিতে ইনভেস্ট করে। পার্টিতে যাওয়ার জন্য ও শিয়াকে শপিং করাতে নিয়ে যায়। অনেক জামা দেখে শেষে এটা পছন্দ হয়। জিকি তো ওর থেকে চোখই সরাতে পারছিল না। বেশি দাম বলে শিয়া এটা নিতে চাচ্ছিল না, তবে জিকি এটা নিয়ে নেয়। এরপর ওরা দুজন সেই পার্টিতে যায়। ওদের একসাথে দেখে শিলিনের অনেক রাগ হয়। পারফরম্যান্স শেষে ও সোজা ওদের কাছে আসে আর শিয়াকে ওর সাথে কেক কাটতে বলে। জিকি বলে, সরি, বেল ফুলে শিয়ার অ্যালার্জি আছে, ও সেখানে যেতে পারবে না।
এখানের লোকজন শিয়াকে নিয়ে কথা বলছিল। ও তো জিকির অ্যাসিস্ট্যান্ট ছিল, নিশ্চয়ই টাকার লোভে জিকিকে ফাঁসিয়েছে। এসব শুনে জিকির একদমই ভালো লাগে না। ও বলে, এখানের সবাই টাকা পছন্দ করে, তোমরা সবাই নিজেদের পরিবারের টাকা খরচ করছো, আর শিয়া নিজের পরিশ্রমে টাকা কামায়, তাই তোমাদের অধিকার নেই ওকে জাজ করার। ও ফরমালি শিয়াকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করায় আর ওকে নিয়ে বাহিরে চলে আসে। ওর এই আচরণে শিয়া অবাক হয়। এ সময় মিস্টার কুনকে ভেতরে যেতে দেখে জিকি ওনার সাথে কথা বলতে যায়। শিলিনের বাবা জিজ্ঞেস করে, তোমার মনটা খারাপ কেন? ও বলে, জিকির হয়তো সত্যি গার্লফ্রেন্ড হয়েছে। উনি মজা করে বলে, ভালোই হয়েছে, এখন তুমি ওকে ছেড়ে আমার উপর মনোযোগ দিবে। এর মাঝে জিকি ওনার সাথে কথা বলতে আসে। 12টা বাজতেই ওর কাছে ফিউচার জিকির কল আসে। জিকি বলে, কোনোভাবেই লেক সাইড হোটেলে যেও না। শিয়া বলে, আমি এখন সেখানেই আছি। জিকি ওকে জলদি এখান থেকে বের হতে বলে, এতে তোমার জীবনের ঝুঁকি আছে, হতে পারে তোমার মৃত্যু এই ডুয়াল স্পেস ফোনের সাথে জড়িত, তাই এই ফোনের ব্যাপারে তুমি কাউকেই কিছু বলবে না। এ সময় ও এখানে জাওকে দেখতে পায়। ওর ভয় হচ্ছিল উনি যদি জিকির কিছু করে, তাই ও জিকিকে খুঁজতে আবারও হোটেলের ভেতরে যায়। ওদিকে মিস্টার কুন বলে, তোমার বাবার বন্ধু হয়ে কিছুই করতে পারলাম না। শুনলাম তুমি তোমার বাবার শেষ প্রজেক্ট নিয়ে কাজ করছো। ফান্ডিংয়ের দরকার পড়লে আমাকে বলো, অবশ্যই সাহায্য করব। এখান থেকে বের হয়ে ও শিয়াকে খুঁজতে থাকে। ও শিয়াকে দেখেই ওকে বেহুশ করে ফেলে, আরও মরার জন্য ওকে পানিতে ফেলে দেয়। ফিউচারে এই সব কিছু জিকির মেমোরিতে যুক্ত হচ্ছিল। আমরা জানতে পারি ও সময় জিকি এসে শিয়াকে বাঁচিয়ে নিয়েছে। ও তো খুবই খুশি হয়ে যায়। ওরা জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? জিকি বলে, শিয়াকে দেখতে। সিং বলে, 1 বছর আগেই শিয়া মারা গিয়েছে। আগের বার 31শে ডিসেম্বর শিয়ার খুন হয়েছিল, তবে এবার সেটা পরিবর্তন হয়ে গেছে। 22শে মার্চ দুপুর 12টা 4 মিনিটে কেউ শিয়ার ঘরে এসে শিয়াকে মেরে দিয়েছে। জিকি দেখে আজই 22শে মার্চ, 12টা বাজতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। কাহিনী বর্তমানে আসে। ও হাসপাতালে ছিল। নিং ওকে ভিডিও দেখায় কিভাবে জিকি ওকে বাঁচিয়েছে। ও তো লজ্জা পেয়ে যায়। শিয়া ওদের বলে, জাউই ওকে পানিতে ফেলেছিল। ওর ডুয়াল স্পেস ফোনটা জিকির গাড়িতেই রয়ে গেছে, ও সেটা আনতে যাচ্ছিল। জিকি ওকে থামিয়ে সিংকে বলে গাড়িটা এখানে নিয়ে আসতে। ও যখন জিকির গাড়ি আনতে যায় তখনই ওই ফোনটা বেজে ওঠে, যেটা ও রিসিভ করে। জিকি শিয়াকে ওর বাসায় এগিয়ে দিতে আসে। এ সময় সিং ওকে কল করে বলে, শিয়ার ফোনে ওর বন্ধুর কল এসেছিল। ও বলেছে শিয়া যেন ওর ঘরে না যায়, ওর জীবনের ঝুঁকি আছে। এর মাঝে ও শিয়ার পেছনে কাউকে দেখে জলদি ওকে বাঁচিয়ে নেয়, তবে লোকটাকে ওরা দেখতে পায় না। জিকি বলে, যতদিন না পর্যন্ত মিস্টার জাও অ্যারেস্ট হচ্ছে এখানে থাকা তোমার জন্য সেফ হবে না। এজন্য ও শিয়াকে নিজের বাড়ি নিয়ে আসে। তখনই সিং গাড়ি নিয়ে আসে। শিয়া ওর ফোনটা নিয়ে নেয়। জিকি জিজ্ঞেস করে, কে ওই বন্ধু? শিয়া বলে, আছে একজন। এটা শুনে জিকি খুবই জেলাস হচ্ছিল, মানে ও নিজেকে নিয়েই জেলাস হচ্ছে। সিং বলে, এবার আমাকে বাসায় এগিয়ে দে। তখনই নিং গাড়ি নিয়ে আসে। জিকি বলে, এই নে, তোর ড্রাইভার চলে এসেছে। সিং বলে, আমার মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় যাচ্ছি। নিং ওকে টিজ করে বলে, একটা ছেলে আর মেয়ে একা থাকলে তাদেরকে বাড়ি যেতে হয় না। আর ওর কাছে গিয়ে ওর কানে ফু মারে। সিং তো ভয়ে আর লজ্জায় শেষ। ওকে এভাবে দেখে নিং হাসে। এজন্যই আমি তোমাকে এতটা পছন্দ করি। রাতের বেলা জিকি সিংকে কল করে কিছু টিপস চায় শিয়াকে পটানোর জন্য। সিং ওকে সেগুলোই বলে যেগুলো আজ নিং ওর সাথে করেছে। এখানে শিয়া রান্নার জন্য ডিম বের করে। তখনই হঠাৎ জিকি ওর কাছে চলে আসে। শিয়া ভয়ে ওর হাত থেকে ডিমটা পড়ে ভেঙে যায়। ও সেটা পরিষ্কার করছিল। তখনই জিকি এসে ওর কানে ফু মারে। এতে শিয়া রেগে চলেই যায়।
আর ওকেই এগুলো পরিষ্কার করতে বলে। জেকি ভাবে আমি কি কিছু ভুল করলাম? যাই হোক, জেকি ওদের দুজনের জন্যই নুডলস রান্না করে। শিয়া ওকে ধন্যবাদ বলে সব সময় ওকে রক্ষা করার জন্য। পরদিন শিয়া সেই লেক সাইড হোটেলে আসে। আসলে ও নিজেকে রক্ষা করার জন্য সেলফ ডিফেন্স আর সাঁতার শিখতে চাচ্ছিল। জেকি যখন জানতে পারে ওর ট্রেইনার ছেলে, জেকি বলে দরকার নেই, আমি তোমাকে শেখাবো। এ সময় এক ফটোগ্রাফার এসে ওদেরকে কাপল ছবি তুলতে বলে। জেকিও এতে রাজি হয়ে যায়। রুমে যাওয়ার সময় শিলিনের সাথে ওদের দেখা হয়ে যায়, কারণ এই হোটেল শিলিনদেরই। এরপর ওদের দুজনের খুবই কিউট কিউট ফটোশ্যুট হয়। শ্যুট শেষে ওরা রুমে এসে দেখে ওদের রুমটা একদম কাপলদের রুমের মতো সাজানো ছিল। শিয়া তো লজ্জা পেয়ে যায়। আমরা কি একই বিছানায় ঘুমাবো? জিগি ওকে টিস করে বলে হ্যাঁ অবশ্যই। দেন বলে আরে আমি সোফায় ঘুমাবো। এটা বলে ও গোসলে চলে যায়। এরপর শিলিন বারবার এই সেই বাহানা মেরে ওদের রুমে আসছিল চেক করার জন্য। শিয়া বিরক্ত হয়ে বলে এবার কিছু করতেই হবে। ও নিজের হাতে প্রোটেকশন নেয়। জিকি ঘাবড়ে বলে শিয়া শিয়া তোমার মনে হচ্ছে না এটা জলদি হয়ে যাচ্ছে? আমাদের স্টেপ বাই স্টেপ সামনে এগোনো উচিত। শিয়া কি করে রিসিপশনে কল করে এত প্রোটেকশন অর্ডার করে। ও তো ঘাবড়ে যায়। শিয়া নিজের গলায় লাভ বাইটের চিহ্ন বানিয়ে নেয়। আর ওগুলো রিসিভ করতে এসে ওরা নাটক করতে থাকে। তুমিও না, এতগুলোর কি দরকার ছিল? আর ওদের এই প্ল্যানটা কাজ করে যায়। শিলিন রেগে ওর রুমে চলে যায়। অবশেষে ওরা শান্তি মতো ঘুমাতে পারে। পরদিন ওর কাছে ফিউচার জিকির কল আসে। শিয়া বলে তুমি এতবার আমার জীবন বাঁচিয়েছ, তুমি কি আমার আশেপাশের কেউ? জিকি ওকে পাশের বিল্ডিংয়ের নাম্বার বলে। ও সেখানে গিয়ে দেখে এখানে তো মিস্টার হ্যাং থাকতো। পরে ওনার ছেলে এখানে থাকতে এসেছিল। ফ্ল্যাশব্যাকে এবার দেখানো হয় কিভাবে ওদের দেখা হয়েছিল। শিয়া ছোট থাকতেই ওর মা মারা গিয়েছে। ওর বাবা সারাদিন জুয়া খেলতো। ওর বাবা জুয়ার টাকা পরিশোধ করতে পারেনি। এজন্য সেখানের গুন্ডারা ওকে নিয়ে যেতে আসে। ও দৌড়ে মিস্টার হ্যাংয়ের ঘরে গিয়েছিল। তখনই জিকি ওর জন্য দরজা খুলে ওকে বাঁচিয়ে নিয়েছিল। শিয়া বলে তুমি আঙ্কেল হ্যাংয়ের ছেলে তাই না? উনি তোমার ব্যাপারে অনেক কথা বলতো। তোমার নাম কি? ও কিছু বলে না, তাই শিয়া ওকে ভাই বলে ডাকে। এরপর থেকেই ওই লোকদের থেকে বাঁচার জন্য শিয়া এখানেই থাকতে শুরু করে। ও মিস শানের দোকান থেকে জিকির জন্য খাবার আনতো আর ওর খেয়ালও রাখতো। একদিন ও দেখে জিকি সব সময় ঘুমের ঔষধ খায়, তাই শিয়া ঔষধগুলো বদলে সেখানে স্টার নোট রেখে দেয়, যেগুলো জিকিকে নতুন করে বাঁচতে সাহায্য করেছে। আর জিকিও ওর জন্য মেইল বক্সের পেছনে ঘরের চাবিটা রেখে দিত। শিয়া ভাবতে থাকে এর মানে ভাই আমার আশেপাশেই আছে, কিন্তু কে সেটা? এ সময় পেশান মিস শানের দোকানে আসে। ও শিয়াকে বলে আমিও পিআর বিভাগে চলে এসেছি, যেন আমার পছন্দের মানুষের আশেপাশে থাকতে পারি। এসব শুনে শিয়ার সন্দেহ হয়, হয়তো পেশানি আঙ্কেল হ্যাংয়ের ছেলে। অন্যদিকে নিং ওকে বলে হিল ক্যাপিটালের সাথে চুক্তিতে সাইন হয়ে গেছে। আগামী সপ্তাহেই কোয়ান্টাম প্রজেক্ট চালু হওয়ার জন্য অফিসিয়াল অ্যানাউন্স করতে হবে। জিকি বলে এই কনফারেন্স আমরা সেখানেই রাখব যেখানে বাবা এক্সপেরিমেন্ট করেছিল। ওটা খুবই নিস্তব্ধ এলাকা। যাও, নিশ্চয়ই এই সুযোগ হাতছাড়া করবে না। বাড়ি আসলে জেকি ওকে আগামীকাল পাখিটার চিকিৎসার জন্য নিয়ে যেতে বলে। যাওয়ার আগে ও পাখিটাকে শিখিয়ে দেয় শিয়াকে ইউয়ান বলে ডাকতে, কারণ এটা শিয়ার ছোটবেলার ডাক নাম ছিল। আমরা দেখি পাশের টেবিলেই শিয়ার রেকর্ডারটা পড়েছিল। এরপর শিয়া পাখিটাকে নিয়ে যায়। ও পাখিটা সাইডে রেখে গাড়িটা পার্ক করতে যায়। এ সময় এখানে পেশান আসে। যখনই শিয়া এখানে আসে পাখিটা ওকে ইউয়ান বলে ডাকে। শিয়া পুরো অবাক। এবার ওর পুরো বিশ্বাস হয়ে যায় পেশানি ওর ছোটবেলার ভাই। অফিসে আসার পর ও দেখে
শিলিন জিকিকে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। ও তো খুবই জেলাস হয়ে যায়। একটু পর জিকি যখন বাড়ি আসে ও রেগে কথা বলছিল, তুমি তো শিলিনের সাথে ছিলে তাই না? আমারও ছোটবেলার একটা বন্ধু আছে, ও আমার অনেক খেয়াল রাখে। যাও, তুমি তোমার বন্ধুর সাথে খাবার খাও আর আমি আমার বন্ধু পেশানের সাথে খাবার খাবো। এটা বলে ও নিজের জিনিসপত্র নিয়ে রুমে চলে যায়। জিকি অবাক, ওর বন্ধু তো আমি, পেশান কোত্থেকে আসলো? শিয়া দেখে ওর রেকর্ডার এখনো অন করা, তাই ও রেকর্ডিং শুনছিল। আর এখানে ও জিকির কথা শুনে ফেলে যে জিকি পাখিটাকে শিখিয়েছে শিয়াকে ইউয়ান বলে ডাকতে। শিয়া পুরো অবাক। ওর মনে পড়ে জিকি ওকে কতভাবে বোঝানোর চেষ্টা করেছে যে ওই আঙ্কেল হ্যাংয়ের ছেলে। এ সময় জিকি এসে বলে, আমি তো মিস্টার কুনের সাথে মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে শিলিন ছিল বলে আমি বাহানা মেরে চলে এসেছি। এখনও খাবার খাইনি, তাই চলো খেতে যাই। শিয়া ভাবতে থাকে ও এখনও কেন বলছে না ওই আঙ্কেল হ্যাংয়ের ছেলে। এরপর ওরা বাহিরে খেতে যায়। শিয়া ওকে অনেক জ্বালায়, অনেক দোকান ঘুরে ঘুরে খাবার নেয়। দেন ওরা দুজন কাপল শার্ট পরে আর মজায় মজায় খাবার খেতে খেতে যেতে থাকে। আমরা দেখি যাও ওদের উপর নজর রাখছিল। ও কাউকে বলছিল কনফারেন্সের জন্য সময় আর জায়গা ফিক্স হয়ে গেছে, এই কাজ শেষ হলে আমাকে সেফলি অন্য কোথাও পাঠিয়ে দিবেন। জিকি ভাবে ওর বাবাকে আমি মেরেছি, তবে আমি এটা ভালো মতোই জানি তুমি শেষবার ওর বাবার সাথে দেখা করেছিলে। এর মানে জিকির বাবাকে যাও মারেনি, এসবের পেছনে অন্য কেউ আছে। পরদিন ফিউচার জিকি ওকে কল করে। শিয়া বলে, তুমি আঙ্কেল হ্যাংয়ের ছেলে তাই না? জিকি বলে, সরি, আমার ভুলের কারণেই তোমার মৃত্যু হয়েছে। যখন তুমি কোম্পানি থেকে রিজাইন করে চলে গেছ, তোমার সাথে আমার যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আমি যখন জানতে পারি তুমি বিদেশে চলে যাচ্ছ, আমি নিজেকে আটকাতে না পেরে তোমাকে কল করেছিলাম। আমার কারণেই তুমি মারা গিয়েছ। আমরা এখনও তোমার খুনিকে বের করতে পারিনি। এরপর ওর মেমোরিতে যুক্ত হয় শিয়া এখন হাসপাতালে। ওর সামনে থেকে শিয়ার কবরটাও সরে যায়। ও জলদি হাসপাতালে গিয়ে জানতে পারে শিয়া কোমাতে। ও খুশি হয়, যাক, এবার তো শিয়া বেঁচে আছে। কাহিনী বর্তমানে আসে। আজ ওদের কনফারেন্সের দিন ছিল, সবাই সেদিকেই যাচ্ছিল। এ সময় নিংয়ের কাছে সিংয়ের ভয়েস মেসেজ আসে। সিং ওর সাথে সিরিয়াস রিলেশনে যেতে চাচ্ছিল। এটা শুনে শিয়া হাসে। এর মাঝে ওরা দেখে বৃষ্টির কারণে সামনের রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে, তাই ওরা কনফারেন্স ক্যান্সেল করে আগামীকাল রাখে। আর আজ রাত পাশের এক হোটেলেই ওরা থেকে যায়। শিলিন জিকিকে বাহিরে নিয়ে যায়। শিলিন ওকে বলে, ছোটবেলা থেকেই আমি তোমাকে পছন্দ করি, তুমি কেন আমার দিকে ফিরেও তাকাও না? তোমাকে প্রথম দেখেই আমি ভেবে নিয়েছিলাম আমি তোমাকে পেতে চাই। জিকি বলে, তুমি আমাকে ভালোবাসো না, এটা শুধু একটা অবসেশন, আর কিছু না। আর হ্যাঁ, আমি শুধু শিয়াকেই ভালোবাসি। এসব শুনে ও ভেতরে চলে যায়। ওদিকে পেশান দেখে কেউ শিয়ার রুমে চাকু নিয়ে যাচ্ছে। ও ভাবতে থাকে আমাকে শিয়ার বিশ্বাস অর্জন করতে হবে। ও লোকটিকে ধরতে যায়, তবে ভেতরে আগে থেকেই নিং ছিল। ও লোকটিকে পিটানি লাগায়, কিন্তু ও দেখে এটা তো যাও না, শিয়া ছিল বাহিরে। আসলে এটা ওদের প্ল্যান ছিল। শিয়াকে একা দেখে নিশ্চয়ই যাও ওর উপর হামলা করবে। যাও যখনই শিয়ার উপর হামলা করতে যাচ্ছিল, জিকি এসে শিয়াকে বাঁচিয়ে নেয় আর যাওকে ধরে ফেলে। ও বলে, খুশি হওয়ার কিছু নেই, খেলা তো মাত্র শুরু। আর ওরা যাওকে পুলিশে দিয়ে দেয়। এরপর জিকি ওকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে অনেক ঝোনাকি ছিল। শিয়া বলে, তুমি আমাকে কিছু বলতে চাও? জিকি বলে, আমি সব সময় তোমাকে বলতে চেয়েছিলাম, তোমার কারণেই আমি নতুন করে বাঁচার আশা পেয়েছি। আমার বয়স যখন 18 ছিল, আমি আমার পুরো পরিবারকে হারিয়ে হতাশায় ভুগছিলাম। নিজেকে শেষ করার চেষ্টা করেছি। তখনই এক মেয়ে আমার জীবনে আলো হয়ে এসেছে।
ও সব সময় আমার পাশে থাকতো আর আমার খেয়াল রাখতো। কিন্তু একদিন আমি তাকে কিছু না বলেই নিজের উদ্দেশ্যে চলে যাই। তবে সে সব সময় আমার পাশেই ছিল। আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমায় মেনে নিবে? শিয়া বলে, তুমিও আমার জীবনে রক্ষাকারী হয়ে এসেছিলে। আর ওকে কিস করে। এখান থেকে ওদের নতুন সম্পর্কের শুরু হয়। কাহিনী যায় ফিউচারে। ও শিয়ার কাছে বসেছিল। নিং ওকে খবর দেয় পেশান শিয়াকে মারার চেষ্টা করেছে। ও অবাক। ওর মেমোরিতে অ্যাড হয় বেসমেন্টে শিয়ার অ্যাক্সিডেন্ট হয়েছে। কাহিনী আসে বর্তমানে। ওরা কনফারেন্সের দিকে যাচ্ছিল। শিয়া ওকে ওর বাবার ব্যাপারে বলে, তোমার বাবা তোমাকে অনেক ভালোবাসত। উনি অনেক রিগ্রেট করত যে উনি তোমার সাথে দেখা করতে পারে না। ওই দিন উনি বলেছিল তোমার জন্মদিনে তোমার সাথে দেখা করতে যাবে। জিকি বলে, আমার জন্মদিনের দিন বাবা আমাকে কল করেছিল, কিন্তু আমি ধরিনি। আমি ওনার উপর রেগেছিলাম যে উনি কাজের জন্য মাকে শেষবারের মতো দেখতে আসেনি। কিন্তু এরপর যখন ওনার মৃত্যুর খবর শুনি আমি অনেক আফসোস করি। আমি নিজেকে ঘৃণা করতে শুরু করি আর বাবার ঘরে নিজেকে বন্দী করে রেখে দেই। তখন তুমি এসে আমাকে অন্ধকার থেকে বের করেছিলে। কনফারেন্স শেষে ও ফিউচার জিকির সাথে কথা বলতে বেসমেন্টে আসে। জিকি বলে, ঘটনা পাল্টাচ্ছে। তুমি এখন কোমাতে আছো। পেশান তোমাকে মারার চেষ্টা করেছে। এ সময় পেশান ওকে মারার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই এখানে জিকি চলে আসাতে পেশান কিছু করে না। জিকি ওর হাতে ডুয়াল স্পেস ফোন দেখে অবাক। ও বলে, এটার উপরই তো বাবা কাজ করছিল। কলের অন্য সাইডে কি বাবা? শিয়া বলে, না, অন্য সাইডে ফিউচার তুমি। ও বলেছে এই ফোন তোমাকে দিতে। আর পেশান আমাকে মারার চেষ্টা করছে। পরদিন ওরা মিটিং রাখে। মিটিংয়ে নিং বলে, কোয়ান্টাম কমিউনিকেশনের সিগন্যাল এই বিল্ডিংয়েই দেখা যাচ্ছে। এর মানে তোমার বাবার বানানো এক্সপেরিমেন্ট এখানেই আছে। দেন ওরা সবাই মিলে সেই সিগন্যাল খুঁজতে থাকে। পেশান এখানে দেখে ফেলে শিয়া ফোনে কথা বলছে। তখনই এখানে জিকিও চলে আসে। শিয়া বাহানা মেরে ওয়াশরুমে চলে যায় আর ফোনটা এখানে লুকিয়ে রাখে। ও বের হতেই পেশান এসে সেই ফোনটা পেয়ে যায়। আসলে এটা ওদের প্ল্যান ছিল। ওরা ওখানে নকল একটা ফোন রেখেছে। ওরা দেখতে চাচ্ছিল পেশান এই ফোনটা নিয়ে কোথায় যায়। জিকি বলে, আমরা ছাড়াও এই ফোনের ব্যাপারে অন্য একজন জানত। উনি হলো বাবার বন্ধু মিস্টার কুন। অন্যদিকে দেখি পেশানও ওই ফোনটা নিয়ে মিস্টার কুনকে দেয়। কাহিনী যায় 2011 সালে। জিকির বাবা এই ফোনটা বানানোর পর এটার ব্যাপারে কুনকে বলেছিল। মিস্টার কুন বলে, এর মাধ্যমে আমরা দুনিয়ায় রাজ করতে পারবো। আমরা ভবিষ্যৎ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করে সেগুলো দিয়ে অনেক টাকা কামাতে পারবো। মিস্টার হ্যাং ওনার কথায় রাজি হয় না। এভাবে অতীত আর ভবিষ্যৎ চেঞ্জ করলে দুনিয়ার ক্ষতি হবে। তখনই হ্যাংয়ের অ্যাসিস্ট্যান্ট কিছু পেপারে সাইন করতে ওনাকে বাহিরে ডাকে। এ সময় এই ফোনে ফিউচার শিয়ার কল আসে। ও বলে, আঙ্কেল, আমি আপনার প্রমিস রেখেছি। এই ফোনের ব্যাপারে আমি কাউকেই কিছু বলিনি। এরপর মিস্টার কুন গুন্ডা নিয়ে ওনাকে থ্রেট করে ফোনটা ওনাকে দিয়ে দেওয়ার জন্য। মিস্টার হ্যাং এতে রাজি হয় না, তাই গুন্ডারা ওনাকে মারতে যায়। উনি কোনোভাবে পালাতে থাকে। বর্তমানে মিস্টার কুন বলে, অবশেষে ফোনটা আমার কাছেই আসলো। আমি এটাকে এমনভাবে পরিবর্তন করব যেন আমার ইচ্ছে মতো সব করতে পারি। এখন শুধু এটাই জানতে হবে এই ফোনটা কিভাবে চালাতে হয়। এখানে শিয়ার মনে পড়ে 2011 সালের 11 নভেম্বর আঙ্কেল হ্যাং ওকে ফোনটা দিয়ে বলেছিল আগামী বছর এই দিনেই ফোনটার রিডায়াল বাটনে প্রেস করে ওনাকে কল দিতে আর বলতে এই ফোনের ব্যাপারে কাউকে কিছু না জানাতে। এরপর 2012 সালে 11 নভেম্বর আঙ্কেলের কথা মতো ও সেই ফোনে কল করেছিল, কিন্তু ও তো জানতো না কলটা রিসিভ করেছে মিস্টার কুন। জিকি বলে, এর মানে বাবার এক্সপেরিমেন্ট 2011 সালেই সফল হয়েছিল।
যেদিন তুমি ওই ফোনে কল করেছিলে ওই দিনই বাবা মারা গিয়েছিল। এর মানে বাবার মৃত্যুর পেছনে মিস্টার কুনের হাত আছে। আর এই ফোনের জন্যই এতদিন তোমার সাথে এসব কিছু হয়েছে। কাহিনী ফিউচারে যায়, শিয়া এবারও মারা যায়। জিকি হতাশ। ও 2024 সালের জিকির সাথে কথা বলতে চাচ্ছিল, তবে এতে করে সিগন্যালে সমস্যা দেখা দিচ্ছিল। তাই সিং জিকির সাথে কথা বলে। সিং বলে, 31শে ডিসেম্বর তুমি মিস্টার কুনের ব্যাপারে প্রমাণ বের করার জন্য শিলিনের সাথে এঙ্গেজমেন্ট করছিলে। দুর্ভাগ্যবশত সেখানে শিয়া আসলে, তখনই শিয়া সেখানে মারা যায়। তুমি এই ফোনটা ব্যবহার করে অনেকবার অতীত পরিবর্তন করার চেষ্টা করেছ, তবে বারবার কোনো না কোনোভাবে শিয়া মারা গেছে। আর হ্যাঁ, তোমার বাবাকেও মিস্টার কুন মেরেছে। এর সাথে কল কেটে যায়। ও এসব কিছু শিয়াকে বলে। ও শিয়াকে বাঁচাতে 1 বছরের জন্য অন্য দেশে চলে যেতে বলে। শিয়াও ওকে ঝামেলায় ফেলতে চাচ্ছিল না, তাই ওর কথায় রাজি হয়ে যায়। তবে আলাদা হয়ে যাবে বলে ওদের খুবই কষ্ট হচ্ছিল। এরপর ওরা 3 জন কথা বলছিল। শিয়া যাওয়ার সাথে সাথেই ওরা মিস্টার কুনের বিরুদ্ধে অ্যাকশন নিতে শুরু করবে। জিকি চাচ্ছিল ওর যদি কিছু হয়ে যায় ওর সকল সম্পত্তি যেন শিয়ার নামে চলে যায়। শিয়া জানলে তো এটাতে সাইন করবে না, আর এখান থেকেও যাবে না। তাই ও ফ্রেঞ্চ ভাষায় উইল বানিয়ে ওকে মিথ্যে বলে এটাতে সাইন করিয়ে নেয়। পরদিন সিং নিংয়ের বাইকের সামনে দাঁড়িয়ে ওর সাথে কথা বলার প্র্যাকটিস করছিল। পেছন থেকে নিং এসে ওর কথা শুনে ফেলে। সিং ওকে দেখে ঘাবড়ে যায়। অন্যদিকে ওরা দুজন নিজেদের সময়গুলো সুন্দর করে কাটাচ্ছিল। এখানে একটি ফোন বুথ দেখতে পায়। লোকজন এখানে ভয়েস রেকর্ড করে, আর 1 বছর পর ঠিকানা মতো সেখানে পাঠানো হয়। ওরা দুজনই এখানে দুজনের জন্য ভয়েস রেকর্ড করে। এখানে সিং নিংয়ের সাথে কথা বলতে চাচ্ছিল, তাই নিং ওকে এক হোটেলে নিয়ে আসে। এতে সিং ভয় পেয়ে যায়। নিং ওকে আরও টিজ করতে থাকে। আমি কিন্তু শুধু কথাই বলতে চাই না, হ্যাঁ বিছানায় যাওয়ার আগে কথা বলতে পারি। সিং বলে, তুমি কি একটু সিরিয়াস হতে পারো না? আমি এখানে আমাদের রিলেশনের ব্যাপারে কথা বলতে এসেছি। হ্যাঁ, রিলেশন সামনে এগোলে আমরা একসাথে ঘুমাতে পারি। ওর কথা শুনে নিং হেসে গোসলে চলে যায়। আরও নার্ভাস হয়ে পুরো বোতল খেয়ে ফেলে। সকালবেলা সিং ঘুম থেকে উঠে নিজেকে এই অবস্থায় দেখে লজ্জা পেয়ে যায়। নিং বলে, এখন লজ্জা পাচ্ছ? তুমি তো নিজে থেকেই আমার কাছে এসেছ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ও মাতাল হয়ে নিংকে কিস করতেই যাচ্ছিল, তবে এর আগেই ঘুমিয়ে পড়ে। নিং বলে, তুমি সারা রাত আমার হাত ধরে ঘুমিয়েছ। সিং বলে, তাতে কি হয়েছে? আমরা তো একসাথে ঘুমিয়েছি। আজ শিয়ার চলে যাওয়ার পালা ছিল। জিকি ওকে এয়ারপোর্টে ছাড়তে আসে। শিয়া যাওয়ার সাথে সাথেই জিকি ওর প্ল্যান মোতাবেক কাজ করতে শুরু করে। কাহিনী যায় 2025 সালে। এ সময় ওই ফোন বুথের ভয়েস রেকর্ডিং ডেলিভার হয়, তবে এবার শিয়া বেঁচে ছিল। জিকি রেকর্ডিংয়ে বলছিল, এভাবে কথা লুকানোর জন্য তুমি হয়তো আমার উপর রেগে আছো। আমি যেভাবেই হোক তোমাকে শুধু বাঁচাতে চাচ্ছিলাম। এই বলে ও নিজের ভালোবাসাটা প্রকাশ করে। এসব শুনে শিয়া অনেক কাঁদে। আসলে শিয়া বিদেশ যাওয়ার পরই ও নিজের প্ল্যান শুরু করে। ও মিস্টার কুনের সাথে দেখা করতে গেলে ওই দিনই মিস্টার কুন ওকে মেরে দেয়। এবার শিয়া ডিসাইড করে ও জিকিকে বাঁচাবে। এর সাথে কাহিনী আবারও ওই দিনে যায়। শিয়াকে এয়ারপোর্টে ছেড়ে ও মিস্টার কুনের সাথে দেখা করতে যাচ্ছিল। ওদিকে সিং নিংকে আটকে বলে, তুমি এখানে বসে ফিউচার থেকে কল আসার অপেক্ষা করো, আমি জিকির কাছে যাচ্ছি। ওর নিংয়ের জন্য চিন্তা হচ্ছিল, তবে ও সেটা মুখে বলে না। নিং ওকে কিস করে চলে যায়। জিকি যখনই ফ্যাক্টরিতে আসে মিস্টার কুন ওকে থ্রেট করতে থাকে এই ফোন কিভাবে অন করে সেটা বলার জন্য। জিকি না বললে উনি শিয়াকে নিয়ে থ্রেট করে, তাই জিকি ওনাকে ফোনের কোড বলতে রাজি হয়ে যায়। শিয়া এয়ারপোর্টে বসে ফ্রেঞ্চ ভাষার বই পড়ছিল। ওর সন্দেহ হচ্ছিল জিকি ওকে উইল পেপারে সাইন করিয়েছে,
ও জিকিকে কল করলে জিকি রিসিভ করে না। এতে ও আরও চিন্তায় পড়ে যায়। মিস্টার কুন ওকে নিজের ফোন দেয় এখানে কোডটা লিখে দেওয়ার জন্য। জিকি কি করে, ওনার ফোনে এমন এক কোড লিখে যার ফলে অন্য দিক থেকে নিং মিস্টার কুনের ফোনটা হ্যাক করে ফেলে। আর উনি যত অবৈধ কাজকর্ম করেছে সেগুলো অনলাইনে ফাঁস করে দেয়। এখানে সিংয়ের কাছে একই সাথে ফিউচার শিয়া আর বর্তমান শিয়ার কল আসে। এর মাঝে মিস্টার কুন জানতে পারে উনি যত অবৈধ কাজকর্ম করেছে সব কিছু পাবলিক জেনে ফেলেছে আর পুলিশ ওনাকে অ্যারেস্ট করতে আসছে। মানে উনি বাজেভাবে ফেঁসে গেছে। তাই উনি গুন্ডাদের জিকিকে মারতে বলে। জিকি লড়াই করার চেষ্টা করে। ওর মাথায় আঘাত লাগলে ও বেহুশ হয়ে যায় আর ওনারা রুমে গ্যাস ছেড়ে ওকে আটকে চলে যায়। বাহিরে এসে উনি পেশানকে বলে, আমি আমার লকারে শিলিনের জন্য অনেক কিছু রেখেছি, এতে করে ও নিজের জীবন ভালো মতো কাটাতে পারবে। উনি যতই খারাপ হোক উনি ওনার মেয়েকে অনেক ভালোবাসে। এতক্ষণে ওরা তিনজন ফ্যাক্টরিতে চলে আসে। আসলে ফিউচার শিয়া সিংকে বলে দিয়েছে জিকির সাথে কি হতে চলেছে, যার ফলে ওরা তিনজন ঠিক সময় এখানে এসে জিকিকে বাঁচিয়ে নেয়। শিয়া ওর উপর খুবই রেগেছিল। ও আবারও কথা লুকিয়েছে। জিকি ওকে সরি বলে। শিয়া বলে, আমাকে প্রমিস করো ফিউচারে আমাদের মাঝে যেই বেঁচে থাকবে তাকে মুভ অন করে তার জীবনটা সুন্দর করে কাটাতে হবে আর বর্তমান সময়টাকেই গুরুত্ব দিতে হবে। জিকিও ওর কথাটা মেনে নিয়ে ওকে প্রমিস করে। পরদিন ওরা জানতে পারে শিলিন ওর বাবার ব্যাপারটা জানার পর আত্মহত্যা করার চেষ্টা করেছে। ওর বাবার পক্ষ থেকে ও জিকির কাছে মাফ চায়। ওরা দুজন সমুদ্র কিনারায় দাঁড়িয়েছিল। শিয়া বলে, আমি যদি এমইউতে কাজ না করতাম সমুদ্র কিনারায় সাদা একটি বাড়ি নিতাম। প্রতিদিন সকালে সানরাইজ দেখতাম আর বিকেলে সানসেট দেখতাম। পরের সিনে ওরা জানতে পারে মিস্টার কুন মারা গিয়েছে। মারা যাওয়ার আগে উনি স্বীকার করে গেছে শিয়ার সাথে যা হয়েছে উনি পেশানকে দিয়ে এসব করিয়েছে আর উনি জিকির বাবাকে মেরেছে। জিকি বলে, আজব বিষয় হলো উনি জেলে থাকার সময় শিলিন একবারও ওনার সাথে দেখা করেনি। কিছুদিন যাবৎ ফিউচার জিকির কল আসছিল না, তাই শিয়া চিন্তায় ছিল। আজ ফিউচার জিকি ওকে কল করে। ও বলে, কিছু ঠিক হয়নি, তুমি আবারও মারা গিয়েছ। এবার আমরা জানতে পেরেছি তোমাকে আসলে শিলিন মেরেছে। শিয়া অবাক, এর মানে সকল কিছুর পেছনে শিলিন আছে। শিয়া সব কিছু জিকিকে বলে। ওরা প্রমাণ খুঁজতে ওর বাবার জিনিসপত্র দেখছিল। এ সময় ও একটি খাম পায়। ওর বাবা যে বছর মারা গিয়েছিল ও সময় শিলিন ওকে এই ব্রেসলেট গিফট করেছিল। এটা দেখে শিয়া অবাক। এটা তো আমি নিজ হাতে বানিয়ে মিস্টার হ্যাংকে দিয়েছিলাম তোমাকে দেওয়ার জন্য। শিলিন এটা কিভাবে পেল? ওদের সন্দেহ হয় জিকির বাবার মৃত্যুর পেছনেও হয়তো শিলিনেরই হাত আছে। এজন্য ওরা শিলিনকে ধরার প্ল্যান বানায়। এতে করে শিয়ার জীবনের ঝুঁকি আছে, তাই জিকি রাজি হচ্ছিল না। শিয়া বলে, আমি তো সব সময় ভয় পেয়ে চলতে পারবো না, আমাদের কিছু করতেই হবে। তাই জিকিও ওর কথায় রাজি হয়ে যায়। এরপর জিকি ভাবছিল ও শিয়াকে বিয়ের জন্য প্রপোজ করে দিবে। কখন ওদের সাথে কি হয়ে যায় তা তো বলা যায় না। সিংও ওকে সাহায্য করতে রাজি হয়। ও আর নিং মিলে প্রপোজালের জায়গাটা সাজানোর কাজে লেগে পড়ে। সিং বলে, জিকি সব কিছুতেই আমার থেকে এগিয়ে, এবার বিয়েতেও। ওর কথা শুনে নিং হাসে। ওদিকে জিকি শিয়াকে আনতে যায়। তখনই শিয়া ওকে বিয়ের জন্য প্রপোজ করে দেয়। ও তো অবাক, ওর চোখে পানি চলে আসে। ও প্রপোজ করার আগে শিয়াই ওকে প্রপোজ করে দিল। এবার জিকি সুন্দর করে ওকে বিয়ের জন্য প্রপোজ করে আংটিটা পরিয়ে দেয় আর দুজন দুজনকে কিস করে। এরপর সিং আর নিংকে ওরা কল করে বলে, আমাদের কাজ হয়ে গেছে, আমরা আর যাব না। সিং তো এতে রেগে যায়। জিকি বলে, ওটা নষ্ট করো না, তোমরা দুজন সেখানে ডিনার করে নাও। দেন ওরা দুজন ডিনার করতে বসে। সিং এবার সাহস করে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? নিং সোজা ওকে আগামীকাল গিয়ে ম্যারেজ সার্টিফিকেট নিতে বলে।
আসলে ও সিংয়ের ইচ্ছেটা পূরণ করতে চাচ্ছিল। কমপক্ষে এই ব্যাপারটাতে যেন ও জিকির থেকে এগিয়ে থাকে। সিং তো খুবই খুশি হয়ে যায়। পরদিন জিকি আর শিয়ার বিয়ে ছিল। নিং এসে ওকে ওদের বিয়ের সার্টিফিকেট দেখায়। শিয়া ওদের জন্য খুশি হয়। এখানে সিং জিকির সামনে নিজের আংটিটা দেখিয়ে বলে, কি লাভ, জলদি করে দেখো, তোমার পরে এসে আমি আগেই বিয়ে করে ফেললাম। জিকি হেসে বলে, হ্যাঁ তুমি তো একদম বেস্ট। এ সময় শিলিন হাতে বুকে নিয়ে জিকির কাছে আসতে থাকে। জিকি বলে, তুমি এখানে কি করছো? ও বলে, তুমি তো শুধু আমারই। ও এখানে আসার আগে শিয়াকে বেহুশ করে ফ্রিজে বন্দি করে এসেছে। জিকি সিংকে শিয়াকে খুঁজতে যেতে বলে। শিলিন বলে, তোমার উচিত হয়নি আমাকে দূরে সরিয়ে দেয়া। আমি এই ফোনটাই নষ্ট করে দিব, এরপর দেখব তুমি কিভাবে শিয়াকে বাঁচাও। জিকি বলে, এই ফোনের জন্যই তুমি আমার বাবাকে মেরেছ। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন মিস্টার কুনের গুন্ডারা মিস্টার হ্যাংয়ের পিছু করছিল, ও সময় শিলিন এসে ওনাকে গাড়িতে তুলে নিয়ে যায়। কিছু পথ যাওয়ার পর শিলিন ওনাকে বলে, আমার বাবা যে ফোনটা চায় ওনাকে দিয়ে দিন, তাহলেই তো আর কোনো সমস্যা হবে না। উনি বলে, তুমিও তোমার বাবার সাথে মিলে আছো, আমি কখনোই তোমাদের সেটা দিব না। আর এই টানাটানির মাঝে উনি পাথরের উপর পড়ে মাথায় আঘাত পেয়ে এখানেই মারা যায়। শিলিন ওই ফোনটার জন্য ওনার পকেট চেক করে, কিন্তু এখানে শুধু ওই ব্রেসলেটটাই পায়। মিস্টার কুন যখন এসব দেখে, উনি ওনার মেয়েকে রক্ষা করতে 2 বছরের জন্য বিদেশে পাঠিয়ে দেয়। ওদিকে দেখি ফ্রিজের ভেতর শিয়া এখনও বেঁচে ছিল। আসলে সব কিছু ওদের প্ল্যান মোতাবেক চলছিল। নিং আগে থেকেই ফ্রিজের তাপমাত্রা নষ্ট করে রেখেছে। শিয়া যখন জানতে পারে শিলিন ওয়েডিং স্টেজে, ও অবাক হয়। শিলিন আমাকে মারার পরও ও যায়নি, এর মানে ও জিকিকে মারতে চাচ্ছে। ও জলদি সেদিকে যেতে থাকে। এখানে শিলিন সাইকোর মতো আচরণ করতে থাকে। আমি যেটার উপর হাত রাখতাম সেটাই আমার হয়ে যেত। আমি তো তোমাকে পাবো না, তাই তোমাকে মেরে দিব। ও জিকির উপর হামলা করতেই যাচ্ছিল, তখনই শিয়া ওর সামনে চলে আসে, যার ফলে ওর পেটে চাকু লেগে যায়, যেটা দেখে সবাই ভয় পেয়ে যায়। শিয়া বলে, এই ফোনটা নষ্ট করে দাও, আমি চাই না তুমি ফিউচার জিকির মতো অতীত নিয়ে নিজেকে কষ্ট দাও। এর সাথেই ও মারা যায়। জিকি অনেক কাঁদতে থাকে। কাহিনী এরপর বেশ কিছু সময় পরে যায়। ও এখনও ফোনটা নষ্ট করেনি। কিছুদিন পর ওর কাছে শিয়ার ভয়েস রেকর্ডিংটা আসিয়া বলে, তুমি যখন এটা শুনছ নিশ্চয়ই আমাকে জড়িয়ে ধরে আছো। এতদিনে হয়তো আমাদের বিয়েও হয়ে গেছে। আর তুমি যদি এখনও আমাকে প্রপোজ করে না থাকো, তাহলে আমি আগে থেকেই তোমাকে হ্যাঁ বলে দিচ্ছি। আর আমি যদি তোমার সাথে না থাকি, কষ্ট পেও না, সময়ের সাথে সাথে মুভ অন করে নিও। হয়তো আগামী জন্মে আবারও আমাদের দেখা হবে। এসব শুনে ও অনেক কাঁদে। এরপর ও সিং আর নিংয়ের কাছে এসে বলে, তোমাদের সাথে শিয়ার যত স্মৃতি ছিল, কালকের পর আর সেগুলো থাকবে না। তোমাদের শুধু এটুকুই মনে থাকবে, শিয়া আমার সেক্রেটারি আর আমার ছোটবেলার ভালোবাসা। মানে ও আবারও অতীত পরিবর্তন করতে যাবে। নিং বলে, শিয়ার তো কিছুই মনে থাকবে না, এতে তুমি কষ্ট পাবে। কিন্তু এরপরও ও পরদিন 2024 সালের শিয়াকে কল করে। এ সময় শিয়া জিকির সেক্রেটারি ছিল, তবে ও এখনও এই ফোনের ব্যাপারে কিছুই জানে না। আর এটাও জানে না জিকি আঙ্কেল হ্যাংয়ের ছেলে। শিয়া জিজ্ঞেস করে, আপনি কে? ও বলে, আমি তোমার প্রতিবেশী মিস্টার হ্যাংয়ের ছেলে। শিয়া খুশি হয়ে যায়। ও আঙ্কেল হ্যাংয়ের কথা জিজ্ঞেস করে। জিকি বলে, বাবা মারা গেছে, তোমার থেকে একটি সাহায্য লাগবে। বাবা তোমাকে যে ফোনটি দিয়েছে সেটা তুমি আমাদের পুরনো ঘরে রেখে দিও। সম্প্রতি তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই না? আসলে আমার বাবা এমইউতে কাজ করত, সেখান থেকেই এসব জেনেছি। কেউ ইচ্ছে করে তোমার উপর হামলা করছে। তুমি মিস্টার জাওয়ের বিরুদ্ধে যত প্রমাণ পেয়েছ সেগুলো জিকিকে দিয়ে কোম্পানি থেকে রিজাইন করে 2 বছরের জন্য বিদেশে চলে যাও। এর সাথেই কলটা কেটে যায়।
শিয়া ওর কথা মতো এই ফোনটা নিয়ে ওই ঘরে রেখে দেয়। ফিউচার জিকির মেমোরিতে অ্যাড হয়। শিয়া এমইউ থেকে রিজাইন করে নিয়েছে আর মিস্টার জাওয়ের বিরুদ্ধে সকল প্রমাণ জিকির কাছে পাঠিয়ে দিয়েছে। এরপর শিয়া প্যারিসে চলে যায় আর জিকি মিস্টার জাওয়ের বিরুদ্ধে সকল প্রমাণ নিয়ে বোর্ড মিটিংয়ে যায়। ফলে মিস্টার জাওকে পুলিশে নিয়ে যায়। ফিউচার জিকির সামনে থেকে শিয়ার কবরটা গায়েব হয়ে যায়, মানে শিয়া বেঁচে আছে, কিন্তু ওর সাথে শিয়ার সকল জিনিসগুলো গায়েব হয়ে যায়। ওর জীবনে এখন আর শিয়া নেই। 2024 সালের জিকি ওর পুরনো ঘরে যায়। শিয়া ফোনের সাথে একটি চিঠি আর স্টার নোটের ঝাড় রেখে গেছে, কারণ ও যখন ফোনে কথা বলছিল ওর কাছে মনে হয়েছে ওর ভাইয়ের মনটা খারাপ। তাই শিয়া লিখেছে, অতীতে যা হয়েছে ওসব ভুলে সামনে এগোও। তোমাকে বাঁচতে হবে, খুশি থাকতে হবে, এটাই আঙ্কেল হ্যাংয়ের শেষ ইচ্ছে ছিল। আমি আশা রাখব ভবিষ্যতে আবারও যেন আমাদের দেখা হয়। জিকি বলে, তুমি এখন প্যারিসে, আমার থেকে অনেক দূরে। তুমি হয়তো আমার ব্যাপারে সব কিছু ভুলে গেছো, তবে আমি খুশি। তোমার সুন্দর স্মৃতিগুলো নিয়েই আমি বেঁচে থাকব। তুমি তোমার জীবনে অনেক খুশি থাকো। এটা বলে ও ফোনটা পানিতে ফেলে দেয়। কাহিনী এরপর 1 বছর পরে যায়। এতদিনে জিকি মিস্টার কুন আর শিলিনের সত্যটা সবার সামনে নিয়ে এসেছে আর ওনাদের জেলে পাঠিয়েছে। এ সময় ও রাস্তায় শিয়ার মতো কাউকে দেখে দৌড়ে মেয়েটির কাছে যায়, তবে ও শিয়া ছিল না। ওর মনটাই খারাপ হয়ে যায়। তখনই আমরা রাস্তার ওপারে শিয়াকে দেখতে পাই। অফিসে এসে নিং ওকে শিয়ার ব্যাপারে তথ্য দেয়। শিয়া ওর জীবনে খুশি আছে, ও এখনও সিঙ্গেল। শিলিন আর মিস্টার কুনের সমস্যার তো সমাধান হয়ে গেছে, তাই তোমার উচিত ওর কাছে গিয়ে কথা বলা। আমরা জানতে পারি সিং আর নিং এতদিনে বিয়ে করে ফেলেছে, কিছুদিন পর ওদের বাবুও হবে। অন্যদিকে শিয়াকে দেখি ও ওর বান্ধবীর সাথে একটি ফটো স্টুডিও চালায়। ও রোজ রাতে একই স্বপ্ন দেখে। ও বলে, আমি ছেলেটির চেহারা ঘোলা দেখতে পাই, যেখানে আমরা জীবন মৃত্যু নিয়ে লড়াই করছি, কিন্তু বারবার কোনো না কোনোভাবে আমি মারা যাই। আমার মনে হয় এসব কিছু আমার সাথে সত্যিই হয়েছে। জিকি যখন এখানে আসে ওর শিয়ার কথা মনে পড়ে। শিয়া বলেছিল ও এমইউতে কাজ না করলে সমুদ্র কিনারায় একটি সাদা রঙের বাড়ি নিত, যেখানে ও সব সময় সানসেট আর সানরাইজ দেখত। জিকি খুশি হয় শিয়া নিজের স্বপ্নের জীবনযাপন করছে। ওদিকে শিয়া সূর্যের ছবি তুলছিল। তখনই জিকি এসে ওকে ইউয়ান বলে ডাকে, সাথে স্টার নোটের ঝাড়টা দেখায়। শিয়া বুঝতে পারে জিকি আঙ্কেল হ্যাংয়ের ছেলে। জিকি বলে, শিয়া, আমি তোমার পুরো লাইফ টাইম অনুভব করেছি। এর সাথে ও শিয়াকে সব কিছু বলে। শিয়া বলে, এ সব কিছু আমি স্বপ্নে অনেকবার দেখেছি। তুমি কি আমার কথায় বিশ্বাস করবে? ওর স্বপ্নের মতোই জিকি ওকে প্রপোজ করে। খুশিতে দুজন দুজনকে জড়িয়ে ধরে। পরের সিনে জিকি লাফ মেরে ঘুম থেকে উঠে। শিয়া, আমি খুবই বাজে স্বপ্ন দেখেছি। ও বালিশের নিচে কিছু খুঁজতে থাকে। শিয়া বলে, আমাদের তো কবেই বিয়ে হয়ে গেছে, প্রতিদিন বালিশের নিচে আমাদের ম্যারেজ সার্টিফিকেট রাখা লাগবে। আমি তো তোমার পাশেই আছি, এখনো বিশ্বাস হচ্ছে না? মানে জিকির বিশ্বাসই হয় না শিয়া ওর পাশে আছে। ও বলে, না না চলবে, আর ওকে কিস করে। আসলে এবার ওদের দেখা হওয়ার সাথে সাথেই ওরা বিয়ে করে ফেলেছে। অবশেষে শিয়া বেঁচে গেছে। দুজন একসাথে খুবই খুশি। আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়।